নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা একটু ডুব দেব ভারতীয় শেয়ার বাজারের গভীরে, মানে 8 মে 2025 এর বাজারের হালচালটা দেখব। কি মনে হচ্ছে আপনার? বাজারের জন্য একটা অদ্ভুত দোটানায় আটকে ছিল, তাই না? একদম ঠিক বলেছেন। একদিকে দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স মানে এফআইআইস তারা তো লাগাতার টাকা ঢালছেন। আবার অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান জিওপলিটিক্যাল টেনশন, বিশেষ করে সীমান্তের কিছু খবর, সেটার জন্য বাজারে একটা চাপও রয়েছে। হ্যাঁ, তার সাথে আবার চলছে Q4 কর্পোরেট আর্নিং সিজন, কোম্পানিগুলোর রেজাল্টের সময়। এতে তো স্টক স্পেসিফিক ভোলাটিলিটি, মানে নির্দিষ্ট কিছু শেয়ারে ওঠানামা বেশ বেড়ে গেছে। ঠিক। চলুন এই পুরো ব্যাপারটা নিয়েই একটু খুলে কথা বলা যাক। বাজার তো সকালে বেশ পজিটিভভাবে শুরু করেছিল, তাই না? কিন্তু বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারল না। সেন্সেক্স প্রায় ৮০,৭০০ আর নিফটি 50 ওটা প্রায় ২৪,৪০০ লেভেলের আশপাশেই সারাদিন ঘোরাফেরা করছিল। ইন্ট্রাডে ভোলাটিলিটি মানে দিনের মধ্যে যে ওঠানামা, সেটা বেশ চোখে পড়ার মতো ছিল। এই যে একটা সাবধানী ভাব, এটার কারণটা ঠিক কি? ওই জিওপলিটিক্যাল টেনশনটাই কি? দেখুন, মূলত ওটাই। এই কষণের প্রধান কারণ হলো জিওপলিটিক্যাল টেনশন, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ার যে খবরগুলো আসছে। সংবাদ মাধ্যমে যেটাকে অপারেশন সিন্দুর বলা হচ্ছে, এটার জন্যেই বিনিয়োগকারীরা একটু দ্বিধায় ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এর মধ্যেও এফআইআই ইনফ্লো কিন্তু বেশ স্ট্রং ছিল। মে 7-এর কথাই ধরুন, সেদিনও এফআইআইস নেট বায়ার্স ছিল, প্রায় ২,৫৮৬ কোটি বিনিয়োগ করেছে। এটা নিয়ে তো টানা ১৫ দিন হলো এফআইআই বাইং চলছে। আচ্ছা, টানা ১৫ দিন? হ্যাঁ, আর একটা খুব ইন্টারেস্টিং ডেটা হলো এফআইআই লং শর্ট রেশিও। ইন্ডেক্স ফিউচার্সে সেটা ১-এর উপরে চলে গেছে। এটা অক্টোবর ২০২৪-এর পরই প্রথমবার হলো। ও আচ্ছা, তার মানে সোজা কথায় বড় বিদেশি সংস্থাগুলো বাজারের ফিউচার মুভমেন্ট নিয়ে, উত্থান নিয়ে আগের থেকে বেশি আশাবাদী হচ্ছে। সত্যি ভাবার মতো ব্যাপার। একদিকে গ্লোবাল কনফ্লিক্টের ভয়, একটা টেনশন, আর অন্যদিকে ইনস্টিটিউশনাল সাপোর্ট এতটা স্ট্রং, বেশ ইন্টারেস্টিং পরিস্থিতি তো। আচ্ছা, সেক্টরগুলোর কি খবর? সেখানে নিশ্চয় একটা মিশ্র ছবি। হ্যাঁ, সেক্টরগুলোতে একটা বেশ মিক্সড পারফরমেন্স দেখা গেছে। এখানে কর্পোরেট আর্নিংস একটা বড় ভূমিকা নিয়েছে। যেমন ধরুন সিম্ফনি এলটিডির কথা, ওদের Q4 রেজাল্টস তো বেশ ভালো ছিল। একদম, খুব ভালো ফল। সেই কারণে শেয়ার প্রায় ৯% থেকে ১৩% বেড়ে গিয়েছিল। প্রফিট প্রায় 79 crore টাকা। আর টাটা মোটরসও তো বাড়ছিল প্রায় 3%। ওটা কি আর্নিংসের আশায়? হ্যাঁ, সম্ভবত ভালো আর্নিংসের প্রত্যাশাতেই। কোল ইন্ডিয়াও দেখুন, প্রায় ২-৩% ওপরে ছিল। ওদেরও Q4 প্রফিট বেড়েছে গত বছরের তুলনায়, YOY প্রায় 12% বেড়ে প্রায় 9,593 crore হয়েছে। ভোল্টাসেরও তো প্রফিট ডাবল হয়েছে শুনলাম। হ্যাঁ, ভোল্টাসের Q4 প্রফিট প্রায় দ্বিগুণ হয়েছে, ২৩৬ থেকে ২৪১ ক্রোরের মধ্যে। শেয়ারও বেড়েছে প্রায় ৩.৫%। বাহ! কিন্তু দেখুন, উল্টো ছবিটাও আছে। যেমন ডাবর ইন্ডিয়া, ওদের শেয়ার প্রায় ৪% পড়েছে, কারণ ওদের Q4 পারফরমেন্স ঠিক বাজারের প্রত্যাশা মতো হয়নি। নেট প্রফিট গত বছরের তুলনায় প্রায় 8.3% কমেছে। ও আরেকটা উদাহরণ হলো জেনসল ইঞ্জিনিয়ারিং, ওদের শেয়ার তো ৫% লোয়ার সার্কিটে হিট করেছে। সেটার কারণ? ওটা একটা রেগুলেটরি ইস্যু। সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রিবিউনাল স্যাট ওদের একটা আপিলে ইন্টারিম রিলিফ দেয়নি। তো বোঝাই যাচ্ছে এখন বাজারটা আসলে স্টক স্পেসিফিক নিউজ আর রেজাল্টসের উপর খুব বেশি নির্ভর করছে। ভালো ফল করলে পুরস্কার, খারাপ করলে শাস্তি। এই ছোট ছোট কিন্তু জরুরি বিষয়গুলো, এগুলো ট্র্যাক রাখা খুব দরকার। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকলে এইগুলোই সহজে বোঝা যায়। তার এখন পুরো বাজারের থেকে বলতে গেলে ইন্ডিভিজুয়াল কোম্পানির খবর বেশি জরুরি হয়ে পড়েছে। এই মুহূর্তে তো সেটাই দেখা যাচ্ছে। ব্রড মার্কেট ইন্ডিসেস হয়তো ফ্ল্যাট থাকছে, কিন্তু আর্নিংসের ভিত্তিতে নির্দিষ্ট কিছু শেয়ারে প্রচুর মুভমেন্ট হচ্ছে। আর একটা জিনিস, রুপিও কিন্তু স্ট্রেংথেন হয়েছে ডলারের মোকাবেলায়। হ্যাঁ, ওটা খেয়াল করেছি। প্রায় ৮৪.৫৪ থেকে ৮৪.৬১-এর মধ্যে চলছে। এটাও কিন্তু এফআইআই ইনফ্লো এর কারণেই হয়েছে মূলত। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা যদি একটু গুছিয়ে নিই, বাজার একটা বেশ দোটানার মধ্যে রয়েছে। একদিকে স্ট্রং এফআই বাইং আর কিছু কোম্পানির ভালো Q4 রেজাল্টস বাজারকে সাপোর্ট দিচ্ছে। একদম। আর অন্যদিকে
ইন্ডিয়া পাকিস্তান জিওপলিটিক্যাল টেনশন বিনিয়োগকারীদের কষস করে রেখেছে, যার ফলে বাজারটা বলতে গেলে একটা রেঞ্জের মধ্যেই আটকে আছে। স্টক স্পেসিফিক অ্যাকশন খুব বেশি আর্নিং সিজন চলছে বলে। টেকনিক্যাল লেভেলসগুলো কি বলছেন নিফটির জন্য? নিফটির জন্য ক্রুশিয়াল সাপোর্ট লেভেল ধরা হচ্ছে 24,350 আর রেজিস্ট্যান্স বা বাধা রয়েছে 24,500 থেকে 24,600 লেভেলে। আচ্ছা, এইরকম একটা ভলেটাইল পরিস্থিতিতে যেখানে একদিকে জিওপলিটিক্যাল রিস্ক, অন্যদিকে আর্নিংসের অপরচুনিটি, বিনিয়োগকারীদের কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমত রিস্ক ম্যানেজমেন্ট খুব জরুরি, খুব জরুরি। জিওপলিটিক্যাল সিচুয়েশন যে কোনো মুহূর্তে মারতে পারে, তাই নিজের ঝুঁকি সামলানোর ব্যবস্থা ঠিক রাখতেই হবে। দ্বিতীয়ত, এখন স্টক স্পেসিফিক রিসার্চের উপর জোর দেওয়াটা খুব দরকারি। মানে পুরো বাজারের থেকে নির্দিষ্ট শেয়ার? হ্যাঁ, কারণ এখন সেটাই বাজারকে ড্রাইভ করছে। ভালো কোম্পানি খুঁজে বের করতে পারলে সুযোগ কিন্তু আছে। টেকনিক্যাল লেভেলসগুলো মানে নিফটি সাপোর্ট 24,350, রেজিস্ট্যান্স 24,500, এগুলো খেয়াল রাখা দরকার। আর সামনে তো আরও বড় রেজাল্ট আসছে। হ্যাঁ, আগামী দিনে L&T, এশিয়ান পেইন্টস, টাইটানের মতো বড় কোম্পানির রেজাল্টস আসছে, সেগুলো দিকেও নজর রাখতে হবে। আর এখানে একটা প্রভোকেটিভ থট বলতে পারেন, যখন পুরো মার্কেট ডাইরেকশনলেস মনে হয়, দিশাহীন লাগে, তখন কি ইন্ডিভিজুয়াল কোম্পানি ফান্ডামেন্টালসের উপর বেশি ফোকাস করাটাই বুদ্ধিমানের কাজ? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে এটা নিয়ে প্রায় আলোচনা করি। ঠিক, খুব ভালো পয়েন্ট। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ আপনাদের কাজে লাগবে। নিশ্চয়ই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে পরের আলোচনায়।